ভোট ডাকাতদের প্রতিহত করতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ যদি ভোট ডাকাতি করবার চেষ্টা করে তাদেরকে থামিয়ে দিতে হবে, প্রতিহত করতে হবে, নিশ্চয়ই করতে হবে। প্রিয় দর্শক, আমরা কেউ আর ভোট ডাকাতি চাইছি না। আর এই ভোট ডাকাতি সহ অন্যান্য অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতি, অপরাজনীতি, অপসংস্কৃতি এইসবের বিরুদ্ধেই কিন্তু হয়েছিল আমাদের জুলাই অভ্যুত্থান। আর সেই কারণে প্রাণ দিয়েছিল প্রায় 1500-র মতো ছাত্র জনতা, এবং আহত হয়েছেন, অন্ধত্ব, পঙ্গুত্ব বরণ করেছেন 30,000-এরও বেশি মানুষ। আমরা আর ভোট ডাকাতি চাই না, যেই নামেই ডাকা হোক না কেন। ইলেকশন রিগিং, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোট ডাকাতি, ব্যালট বাক্স ছিনতাই, যেই নামেই ডাকি না কেন, ভোট ডাকাতি হলো ভোট ডাকাতি। আর সেইটি প্রতিহত করতে হবে, বন্ধ করতে হবে। এই সংস্কৃতিটিকে থামিয়ে দিতে হবে চিরতরে। আর এই কথাগুলো উচ্চারণ করেছেন গতকাল আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। তিনি কথা বলছিলেন গতকাল মিরপুরে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে এক বক্তব্যে। তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন, সেখানে তিনি এই কঠিন বাক্যটি উচ্চারণ করেছেন যে ভোট ডাকাতদের থামিয়ে দিতে হবে, ভোট ডাকাতি প্রতিরোধ করতে হবে। আমরা তার সঙ্গে এই বিষয়ে একমত, এতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আমরা সবাই চাই ভোট ডাকাতি বন্ধ হোক এবং সুষ্ঠু, সুশৃঙ্খল, ফ্রি অ্যান্ড ফেয়ার একটি ইলেকশন আমরা চাই। আর যদি সেটি ঘটে অধ্যাপক ইউনূসের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিশ্রুত সময়ে 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনটি হবার কথা, সেই নির্বাচনটি আমরা সুষ্ঠু দেখতে চাচ্ছি, ফেয়ার দেখতে চাচ্ছি। তাই ভোট ডাকাতি তো বন্ধ হতেই হবে। তো যদিও এটি একটি রাজনৈতিক দলের প্রধান বলেছেন, বাট এটি আসলে আমাদের সবার মনের কথা। আর তিনি খুব কনফিডেন্টলি কথাটি বলেছেন এবং বলতে পেরেছেন বলে আমি ধারণা করছি। আর যারা কনফিডেন্টলি কথা বলেন, এরকম অন্যায় আচরণ বন্ধ করতে চান, তাদের নিজেদের সেই কাজটি করবার সম্ভাবনা কম, কারণ আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি আমি তার কথায়। এবং জামায়াত ইসলাম যেহেতু একটি আদর্শভিত্তিক সংগঠন, ভোট ডাকাতি করে ক্ষমতায় যাবার চেষ্টা তারা করবে না, এটি আমরা ধরেই নিতে পারি। তো তিনি এখানে কাকে ইঙ্গিত করছেন? নিশ্চয়ই কোনো প্রতিপক্ষকে ইঙ্গিত করছেন। কোনো প্রতিপক্ষের পক্ষ থেকে ভোট ডাকাতির সম্ভাবনা বা আশঙ্কার কথা তিনি হয়তো ভাবছেন, আর সেই অর্থেই তিনি কথাটি বলেছেন আমার ধারণা। আচ্ছা, তো এখন কথা হলো যে ভোট ডাকাতি কিন্তু কম বেশি আমরা অনেক নির্বাচনই বাংলাদেশে দেখেছি। আর শেখ হাসিনার আমলে তো পুরোটাই ভোট ডাকাতি ছিল, ভোট ডাকাতি ছাড়া আর কিছুই ছিল না। আর সেই সবের বিরুদ্ধেই আমরা কিন্তু কথা বলেছি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, অনেক মানুষ প্রাণ দিয়েছেন এইসবের বিরুদ্ধে। তাই এই বিষয়টি আমরা আর চাই না, এই সংস্কৃতি বদলে দিতে হবে পুরোপুরি। এই বিষয়ে আমরা ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে পুরোপুরি একমত, এবং আমরা কাঁধে কাঁধ রেখে কাজ করব বাংলাদেশে এই নৈরাজ্যকর পরিস্থিতি, এই ডাকাতি বন্ধ করবার জন্য। হতেই হবে এটি। তো তিনি আরও কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন গতকাল সেই সমাবেশে। শুধু ভোট ডাকাতির বিরুদ্ধে কথা বলেননি, আরও কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। চাঁদাবাজির বিরুদ্ধে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। চাঁদাবাজদের থামিয়ে দিতে হবে, চাঁদাবাজদের প্রতিহত করতে হবে ভোট ডাকাতদের মতো, এবং তাদেরকে থামিয়ে দিতে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, চাঁদাবাজিতে এই দেশের মানুষ অতিষ্ঠ হয়েছে, হাসিনা আমলেও হয়েছে। হাসিনার আগেও যে কম বেশি চাঁদাবাজি ছিল না তা না, ছিল। হাসিনার আমলে ক্ষমতায় বিএনপি ছিল, বিএনপির আমলেও চাঁদাবাজি হয়েছে, তবে হয়তো সহনীয় পর্যায়ে ছিল, যেই জন্যে বিএনপি সরকারের পতন হয়েছিল, কিন্তু মন্ত্রী এমপিদের দেশ ছাড়তে হয়নি। আর আওয়ামী আমলে, শেখ হাসিনার আমলে এটি ক্ষমতার বাইরে চলে গিয়েছিল, আমাদের সহ্য ক্ষমতার বাইরে চলে গিয়েছিল। তাই আওয়ামী লীগের এমন পতন হয়েছে যে তাদের সবাইকে দেশ ছাড়তে হয়েছে, মন্ত্রী, এমপি, নেতা এবং তাদের নিয়োজিত বাইতুল মোকাররম মসজিদের খতিব। তো এতে করে বোঝা যায় তারা কোন পর্যায়ে চাঁদাবাজিকে নিয়ে গিয়েছিল, একটি শিল্পে পরিণত করেছিল সম্ভবত। তো তারই বিরুদ্ধে ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আমি ব্যক্তিগতভাবে বিষয়টিকে খুব চমৎকারভাবে মূল্যায়ন করি, এবং আমি এটি চাই, চাঁদাবাজি মুক্ত একটি দেশ দেখতে চাই, ভোট ডাকাতি মুক্ত একটি দেশ দেখতে চাই। তো আমার চিন্তার প্রতিফলন আমি তার কথাই দেখতে পেয়েছি। তাই আমি আসলে তারই বক্তব্য নিয়ে একটি ছোট্ট এপিসোড করবার কথা ভেবেছি। তো তিনি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন এবং আরও কথা বলেছেন আরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে একটি হলো জামাতে ইসলাম ক্ষমতায় যেতে পারলে শিক্ষা সংস্কার করবেন তারা, এবং নৈতিক শিক্ষার উপর জোর দেবেন, সে কথা তিনি বলেছেন। এবং ব্যাখ্যাও দিয়েছেন যে নৈতিক শিক্ষা থাকলে লুটপাট বন্ধ হবে এবং সামাজিক সাম্য
সোশ্যাল জাস্টিস এবং ইকুইটি, এই বিষয়গুলো সমাজে থাকবে। নৈতিক শিক্ষা তারা প্রচলন করবেন, সেই কথাই বলেছেন। অর্থ খাতে শৃঙ্খলা আনবেন বলেছেন। হ্যাঁ, অর্থ খাত হাসিনা আমলে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। হাসিনা অর্থ খাত ধ্বংস করে আমাদের উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়েছিলেন। যদিও এটি ছিল একটা আই ওয়াশ, এটি ছিল পুরো দেশের মানুষকে বোকা বানানো, আর কিছুই না। হাসিনা অবকাঠামোগত কিছু উন্নয়ন করেছিলেন, একথা সত্যি। যেই উন্নয়ন আমরা শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতেও দেখতে পাই, বিশাল বিশাল হাইওয়ে, বিশাল বিশাল এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কি নেই সেখানে, চকচক করছে কলম্বো। অথচ শ্রীলঙ্কা এমন জায়গায় শ্রীলঙ্কার সেই রাজাপাকসেরা পৌঁছে দিয়েছিল যে শ্রীলঙ্কার মানুষ না খেয়ে মরছিলেন, ওষুধ পাচ্ছিলেন না, ঔষধ পর্যন্ত অ্যাভেলেবেল ছিল না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এমন পর্যায়ে চলে গিয়েছিল সেখানে। তো এরকম বাহ্যিক উন্নয়ন আমাদের আসলে চাই না, আর এই উন্নয়ন কখনোই সাস্টেনেবল হয় না। যখনই উন্নয়নের কথা আসে সেখানে সঙ্গে সঙ্গে ওই শব্দটিও আসতে হবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন হতে হবে সব দিক থেকে সমানভাবে। দৃশ্যমান নাও হতে পারে, বাট দরকার নেই দৃশ্যমান হওয়ার সব কিছু। মানুষের ফিল করতে হবে, দেখবার বিষয় না, ফিল করবার বিষয়। তো হাসিনা এরকম উন্নয়ন আমাদের দিয়েছিলেন, বাট এবং অর্থনীতিকে বাজে অবস্থায় ফেলে দিয়েছিলেন। তো বর্তমান সরকার অন্যান্য ব্যাপারে হয়তো অন্যান্য ব্যাপারে সফল হয়নি তেমন, বাট অর্থ খাতকে তারা কিন্তু যথেষ্টই ঘুরিয়ে দিয়েছে, আমি বলবো ভালোই করেছে। আজকে পর্যন্ত আমাদের রিজার্ভে আছে $32 বিলিয়ন, $32 বিলিয়ন আছে আজকে পর্যন্ত। তো সেটি কম কথা না, ভালোই আমি বলবো। আর ব্যাংকিং খাতে শৃঙ্খলা অনেকটাই এসে গিয়েছে, ব্যাংকিং খাত ঘুরে দাঁড়িয়েছে। তো এটি কম অর্জন না, এটি ভালো একটি অর্জন আমি বলবো। তো জামাতে ইসলামও বলছে যে তারা ক্ষমতায় আসলে তারা অর্থ খাতকে শৃঙ্খলায় ফিরিয়ে আনবেন এবং তারা বিদেশি ইনভেস্টমেন্ট, ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট যেটিকে আমরা বলি, সেইটিকে এনকারেজ করবেন, সেটি এনশোর করবেন, নিশ্চিত করবেন যে আমরা বিদেশি বিনিয়োগ পেয়েছি যথেষ্ট পরিমাণে। ভালো ভালো উদ্যোগ, ভালো চিন্তা আমি বলবো। আর রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলেছেন। গুণগত পরিবর্তন, তো পরিবর্তন আসলে দুই রকমের হতে পারে। একটি হলো গুণগত পরিবর্তন, যেটিকে আমরা বলি কোয়ালিটেটিভ চেঞ্জ, কোয়ালিটি থাকতে হবে চেঞ্জে। আর আরেকটি হলো কোয়ান্টিটেটিভ চেঞ্জ, যেটি পরিমাণগত উন্নয়ন, যেটি হাসিনা আমাদের দেখাতেন। ফ্লাইওভার করে ফেলেছি, পদ্মা সেতু করে ফেলেছি, এই করে ফেলেছি, সেই করে ফেলেছি। তো এই উন্নতিগুলো হলো কোয়ান্টিটেটিভ চেঞ্জ, পরিমাণগত পরিবর্তন। তো পরিমাণগত পরিবর্তন কখনোই টেকসই হয় না। পরিবর্তনকে টেকসই হতে হলে, ডিউরেবল হতে হলে, সাস্টেইনেবল হতে হলে সেটিকে হতে হয় কোয়ালিটেটিভ, গুণের দিক থেকে গুণগত পরিবর্তন। তো তিনি গুণগত পরিবর্তনের কথা বলেছেন রাজনীতিতে, চমৎকার। বাংলাদেশে গুণগত পরিবর্তন নিয়ে খুব কম লোকই কথা বলে, লোকেরা পরিবর্তন নিয়ে কথা বলে কিন্তু গুণগত পরিবর্তনের দিকে হাঁটতে চায় না সহজে, কারণ সেই কাজটি কঠিন, আই ওয়াশে সেখানে কাজ হয় না। যদি আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলি, আমাদের শিক্ষা ব্যবস্থায় হাসিনা পরিবর্তন এনেছিলেন, কিন্তু সেই পরিবর্তন ছিল কোয়ান্টিটেটিভ। বাজারের বস্তা ভরে GPA-5 ডেলিভার করা হয়েছিল ঘরে ঘরে, প্রতিটি ঘরে যেখানে শিক্ষার্থী ছিলেন, যেখানে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন পাবলিক এক্সাম, সেটা হতে পারে প্রাইমারি পর্যায়ের 5ম শ্রেণীর সমাপনী পরীক্ষা, তারপর 8ম শ্রেণীর সমাপনী পরীক্ষা, SSC, HSC, প্রতিটি পর্যায়ে হাসিনা ঘরে ঘরে বাজারের ব্যাগ দিয়ে ডেলিভার করেছিলেন GPA-5। তো মানুষকে খুশি রাখবার চেষ্টা করেছিলেন, মানুষ খুশি হচ্ছিলেন, অনেকে ছেলেমেয়েরা ভালো ফলাফল করছে। সেই ফলাফলের কি দাম আছে? কোনো দাম নেই। GPA-5 পাওয়া ছেলে মেয়েদের দেখেছি আমরা। টিভি রিপোর্টার যখন জিজ্ঞেস করছিলেন যে তোমরা এত খুশি কেন ঢাকা শহরের একটি স্কুলের সামনে নাচানাচি করছো কেন, তখন তারা বলছিলেন আমরা খুশি, আমরা সবাই GPA-5 পেয়েছি। তো তখন তাদের জিজ্ঞেস করা হয়েছিল, বলো দেখি আমার একটি গাধা ছিল, সেটির ইংরেজি করো। তো সেই GPA-5 পাওয়া ছাত্রছাত্রীরা বলছিলেন আমার একটি গাধা ছিল, ইংরেজি আই ওয়াজ আ ডঙ্কি, আমি একটি গাধা ছিলাম। তাদের বলতে হতো আই হ্যাড আ ডঙ্কি। তারা সেটি বলতে পারেনি, কারণ হাসিনা শুধু ডেলিভার করেছিলেন কোয়ান্টিটেটিভ চেঞ্জ। এডুকেশনে কোয়ান্টিটি যোগ হয়েছিল, কোয়ালিটি যোগ হয়নি, হলে এরকম হতো না অবস্থা। তো তিনি গুণগত মানের কথা বলেছেন রাজনীতিতে। হ্যাঁ, আমরা এটাই চাই, আমরা আমাদের রাজনীতিতে গুণ থাকবে, ভালো কোয়ালিটি যুক্ত হবে, যাতে রাজনীতি সবার জন্য কল্যাণ বয়ে আনে, এরকম একটি রাজনীতি দরকার। মোটরসাইকেল, প্রাইভেট কারের শোডাউন আমাদের দরকার নেই, ওই রাজনীতি আমরা চাই না। তো সে কথাই তিনি বলেছেন, এবং আমি তার প্রত্যেকটি পয়েন্টকে অ্যাপ্রিসিয়েট করছি। এরকম পরিবর্তনই আমরা চাই। আর তিনি বলেছিলেন রিলেশনশিপের কথা, আমাদের বিদেশের সঙ্গে
ফরেন রিলেশনসটি কেমন হবে। তিনি বলেছেন সব কয়টি দেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এবং কেউ আমাদের উপর একাধিপত্য চর্চা করতে পারবে না। আমাদের আসলে এটাই দরকার ছিল। আমরা গত 15 বছরে হাসিনা আমলে, আওয়ামী লীগের আমলে একটি করজ রাজ্যে রূপান্তরিত হয়েছিল বাংলাদেশ। ভারতের একটি করজ রাজ্য হয়ে গিয়েছিল, ভারতের আরেকটি স্টেট হয়ে গিয়েছিল। তো এইটি আমরা চাই না। তিনি সে কথাই প্রতিধ্বনি করলেন যে আমাদের প্রত্যেকের সঙ্গে সম্পর্ক থাকবে, কেউ আমাদের প্রভু থাকবে না, আমাদের কোনো প্রভু দরকার নেই, আমাদের বন্ধু দরকার। তো তার প্রত্যেকটি কথা আমার কাছে ভালো লেগেছে, গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বিশেষভাবে দুটো পয়েন্টে আমি খুবই জোর দিতে চাচ্ছি। একটি হলো ভোট ডাকাতি। ভোট ডাকাতি বন্ধ করতে হবে আন্ডার এনি সার্কামস্টেন্সেস, এবং চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজিতে মানুষের জীবন নাবিশ্বাস, অতিষ্ঠ হয়ে পড়েছে। অনেকে ঠাট্টা করে বলছেন আগে চাঁদা দিতে হতো 1 লক্ষ টাকা, এখন দিতে হয় 3 লক্ষ টাকা। কারণ আওয়ামীরা গুছিয়ে আসতেন একজন চাঁদা নেওয়ার জন্য। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ 3 গ্রুপ মিলেমিশে ফয়সালা করে একজন এসে চাঁদা নিতেন। আর এখন আসছেন একবার ছাত্রদল, একবার যুবদল, একবার বিএনপি মূল দল। আমি নামটি আমাকে বলতেই হলো, না বলে কোনো উপায় নেই। কারণ এটা আমার কথা না, পত্রিকা, মিডিয়া, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া সব জায়গায় এই আলোচনা। এবং বিএনপিকে আমি দোষ দিচ্ছি না দল হিসেবে। তারেক রহমান সাহেব লন্ডনে বসে ব্যবস্থা নিচ্ছেন, 7,000 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু লাভ হয়নি বিন্দুমাত্র। বরং আরও আতঙ্কিত হচ্ছে আমরা ধীরে ধীরে। যত দিন যাচ্ছে তারা আরও ব্যাপরোয়া হয়ে উঠছে। সব জায়গা তারা দখল করে নিয়েছেন। যতগুলো আওয়ামী পয়েন্ট ছিল চাঁদাবাজির, সব কয়টা এখন বিএনপির দখলে। তো বিএনপির কী দোষ? সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা? তারা কি করবেন? বেশিরভাগ নেতাকর্মীর এই অবস্থা, কারণ দলে কোনো আদর্শ নেই, অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা হয়নি কখনো। তাই এখন যদি লাগাম টানার চেষ্টা করা হয় সেটি সেভাবে ফলপ্রসূ হচ্ছে না। যেই কাজটি জামাত ইসলাম করতে পেরেছে, তাদের দলে আদর্শ আছে, তাদের দলে অভ্যন্তরীণ গণতন্ত্র আছে। গায়ের জোরে কাউকে বলা হচ্ছে না তোমার 20টি মোটরসাইকেল বহরের গুন্ডা পালো, তুমি ওই জায়গার ইউনিয়ন প্রধান, তুমি উপজেলা প্রধান, তুমি আমির, তুমি নেতা, তুমি সম্পাদক, তুমি সভাপতি। এইভাবে নেতা নির্বাচন হয় না জামাত ইসলামে। তাই আমরা এখন দেখছি বিষয়টি, যেখানেই তারা তাদের প্রার্থীতা ঘোষণা করছেন কোথাও টু শব্দটি হচ্ছে না, সবাই মেনে নিচ্ছেন সেই প্রার্থীর পক্ষে কাজ করছেন। পক্ষান্তরে বিএনপিতে কি দেখতে পাচ্ছি? আওয়ামী দলটি এরকমই ছিল, এক একটি জায়গায় এক একটি আসনে প্রার্থীতা ঘোষণা করতে যান বেরিয়ে যেত কেন্দ্রীয় নেতৃত্বে। কারণ কি? কেউ কাউকে মানতে চাইতো না। কোনো ডিসিপ্লিন নেই, অভ্যন্তরীণ গণতন্ত্র নেই, শৃঙ্খলা নেই, কিছুই নেই, আদর্শের তো ছিটে ফোটাও নেই। তো তাই তারা হারে হারে এখন টের পাচ্ছেন তাদের কি করতে হবে।